আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বৈঠক শেষে কথা বলেন তিনি। চিফ হুইপ জানান, আগামীকাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। ইতিহাসের মহেন্দ্র ক্ষণ তৈরি হবে, ইতিহাসে একটা নতুন যাত্রা শুরু হবে, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের এই ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে, তাই প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখেনি কমিশন। এই নির্বাচন নিয়ে আইনি প্রতিবন্ধকতা তৈরিরও কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অভি আরিফকে সঙ্গে নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সংসদীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ পদের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের পক্ষে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দুপুরে নির্বাচন ভবনে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রস্তুতির ঘাটতি নেই, নির্বাচন সঠিকভাবেই সম্পন্ন হবে। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছি, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো ভোট গ্রহণ ও গণনা শেষে এদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে। তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। এদিকে এ নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা আরও একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে নির্বাচন ঘিরে আইনি প্রতিবন্ধকতা তৈরির আর কোনো সুযোগ রইল না। সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই রাজনৈতিকভাবেও তৈরি হয়েছে এর বিশেষ গুরুত্ব। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। কোনো প্রকার চাপ নেই, নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মন্তব্য করলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে দুদক কার্যালয়ের চেয়ারম্যান ও 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া অফিস করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দিক নির্দেশনা দিয়েছেন। আতিকা রহমানের রিপোর্ট। দায়িত্ব পেয়ে প্রথম দিনই সকাল 9:30টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন দুদক চেয়ারম্যান AKM আসাদুজ্জামান ও 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া। প্রথমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন। দাপ্তরিক কাজ শেষে নতুন কমিশন সাংবাদিকদের মুখোমুখি হন। নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের কাজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। আমরা কোনো চাপের মধ্যে নেই, ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সাথে সমস্যা আসুক, আমার সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করব। কমিশনাররা বলেন, দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, নতুন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। আমরা স্যারের নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাতে আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হবে। বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। 5.5 মাস শূন্য থাকার পর নতুন কমিশন দুদকের কাজে কতটা গতি আনতে পারে সেটা এখন দেখার বিষয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে উদ্গ্রীব হয়ে আছে মোদী সরকার।
এ নিয়ে নানান কূটনৈতিক অঙ্ক কষছে দুই দেশ। শেখ হাসিনার প্রত্যর্পণ থেকে তিস্তার পানি, সীমান্তের উত্তাপ থেকে বাণিজ্য জ্বালানি, আবার এসব কিছুর আড়ালে চীন বাংলাদেশ সম্পর্ক। তবে ঢাকার বার্তা স্পষ্ট, দিল্লির পথে পা বাড়ানোর আগে চাই কিছু দৃশ্যমান প্রাপ্তি, যা তৈরি করবে সফরের অনুকূল পরিবেশ। এ বিষয়ে সময় নিয়ে হলেও ভারতের ভাবা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। শাকিলা করিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনায় এখন দিন তারিখ নয়, অনুকূল পরিবেশ তৈরির প্রশ্ন। National unity, non-interference in each other's internal affairs. ভূমিকা প্রশ্নেই দিল্লির কাঁধে কূটনীতির সবচেয়ে ভারী পাথর ওপারে থাকা শেখ হাসিনা, আর এপারে তারেক সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা প্রত্যর্পণ ইস্যু। তবে আইনি প্রক্রিয়ার নামে বর্তমানে ঢাকাকে হাইকোর্ট দেখাতে ব্যস্ত দিল্লি। বড় রকমের একটা আগ্রহ দেখা যাচ্ছে, সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, পার্টিকুলারলি বিজেপির রাজনীতিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে। কারণ বিজেপির যে পররাষ্ট্রনীতিগত যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতাটাকে অভ্যন্তরীণ রাজনীতিতে কাটিয়ে নিতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সফর, সেটাকে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সিভিল সোসাইটি বড় করে দেখাবে, এবং সেটা খুব স্বাভাবিকভাবেই বিজেপির সাফল্য হিসেবেই দেখা হবে। 5ই আগস্ট তার পতনের 2 বছর পূর্তিতে যে প্রেস কনফারেন্স করেছেন, এটাই বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই বাধা না, আমি বলবো অস্বস্তি এবং কাটা। সফরের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে শর্ত, এটা আইনি প্রক্রিয়া চলে গেছে, আদালতের সিদ্ধান্ত হবে, তার মানে দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি গেলে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচল অবস্থা ভাঙার চেষ্টা করতে পারে ঢাকা, আদায় করতে পারে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতিও। পানির বিষয়টা রয়েছে, পুশিনের বিষয়টা রয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তো বারবার শেখ হাসিনার আসার বিষয়টাকেও তুলে ধরছে। ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে সামনে গ্যাঞ্জিস ওয়াটারের চুক্তিটা নবায়নের বিষয় আছে। সুতরাং এগুলি সব কিছু মিলিয়ে যে সমন্বিত একটা এজেন্ডা তৈরি করা, সেই এজেন্ডাটা তৈরি করার জন্য সেটা মনে হয় বাংলাদেশ সুনিশ্চিত হতে চাচ্ছে। টেবিলে না থেকেও আলোচনায় থাকবে চীন। বাণিজ্য ও জ্বালানিতেও বাংলাদেশের স্বার্থ স্পষ্ট। ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির যে নবায়নের প্রশ্ন আছে, সেটার আলোচনা শুরু করা দরকার। সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটি, বাণিজ্য সহযোগিতা, সব ধরনের সহযোগিতা যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে রাজনৈতিক যে ইস্যুটা আছে, যে বাধা কিংবা অস্বস্তির যে জায়গাগুলো আছে, এগুলো দূর করতে হবে। এটা ভারতকেই দূর করতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে অনুকূল পরিবেশ তৈরিতে কতটুকু তৎপর হয় ভারত, সেটি এখন দেখার বিষয়। শাকিলা করিম, RTV, ঢাকা। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। সকালে রাজধানী জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন। ফ্যাসিবাদের দালালি করতে সাংবাদিকতা পেশাকে যারা ব্যবহার করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতাকারী সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত বেশি গণমাধ্যমের স্বাধীনতা আগে কখনো ছিল না। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়।
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে মারা গেছে ৮ বাংলাদেশি সহ অন্তত ৯ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় জানা গেছে। এদের মধ্যে ৪ জনই কুষ্টিয়ার বাসিন্দা। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দেশে নিহতদের লাশ দ্রুত ফিরিয়ে আনার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাও বায়দ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় ঘটল আরেক ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের অতি নিকটে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। মধ্য কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই ৫তলা হোটেলে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ বাংলাদেশি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বলে তারা জানতে পেরেছে। তাদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন এবং তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশিসের শ্বশুর আকরাম আলীও প্রাণ হারিয়েছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিন বাজারের বেগুনবাড়িতে। স্থানীয় পুলিশ বলছে মঙ্গলবার রাত ২টা নাগাদ ওই ৫তলা হোটেলের ৩ তলায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো তলা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘুমে আচ্ছন্ন থাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়ার আগেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসতে থাকে বিভিন্ন কক্ষের বাসিন্দাদের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে হোটেলটি সরু গলির মধ্যে হওয়ায় ভিতরে ঢুকে উদ্ধার কাজ চালাতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। এই ঘটনার পর কলকাতার আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আবাসিকদের অধিকাংশের দাবি আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। ইতিমধ্যে হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। ইমরুল হাসান, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।